আসসালামু আলাইকুম ভাই, আপনারা কেমন আছেন সবাই? আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথের রিভিশন ক্লাস করব। এই ক্লাসের প্রথমে আমি প্রতি চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার করব, অল্প স্বল্প বেসিক দেখাবো এবং কী টাইপের ম্যাথ আসতে পারে তা দেখানোর চেষ্টা করব। ক্লাসটি বেশি বড় হয়ে গেলে ভাগ 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 করে দেখো, কিন্তু পুরোটাই দেখার চেষ্টা করি। আমাদের এসএসসি পরীক্ষার মূল পরীক্ষাটা মূলত 3 ভাগে: 50-এর সিকিউ, 25-এর এমসিকিউ এবং 25 প্র্যাকটিক্যাল। এমসিকিউ পার্টের জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর কোনটা? অবশ্যই 100 ms। এটা হলো এডিশন 2 বা ভার্সন 2, এটা হলো ভার্সন 1। এই দুইটা ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ক্যালকুলেটর যদি তোমাদের কাছে থাকে তোমরা এটা চেঞ্জ করে নিবা, কারণ এই দুইটা ছাড়া অন্য কোনো ক্যালকুলেটর সেন্টারে অ্যালাউ করবে না। তো এটা একটু খেয়াল রাখবা। আর এমসিকিউ কীভাবে প্র্যাকটিস করবা? বেশি বেশি তোমার যে বইটা আছে, মডেল টেস্ট বই হোক বা টেস্ট পেপার হোক, সেখান থেকে বেশি বেশি ম্যাথ করার এমসিকিউ টাইম ধরে করার চেষ্টা করবা। আর সিকিউ এর জন্য প্রতিটা টাইপ ওয়াইজ ম্যাথ প্রতিটা করার দরকার নেই, টাইপ ওয়াইজ 2টা করে করার চেষ্টা করবা। চলো শুরু করি। সেট ফাংশনে প্রথমে আমাদেরকে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, সেট কি, ফাংশন কি, বিধিগুলো। তোমাদের নাম ধরে বলতে পারে অমুক বিধি লেখো, অমুক বিধি লেখো, বা অমুক বিধি বলতে কি বুঝো। দেন এখানে তোমাদের উদাহরণ 6 এবং 16 নম্বরটা দেখার চেষ্টা করবা। প্রতিজ্ঞা 3, প্রতিজ্ঞা 3-এর ক, খ, এই দুইটা থেকে খ এবং গ আসার চান্স বেশি এবং বিধি কতে আসতে পারে। এরপরে এটা হলো সেট অংশ থেকে। এছাড়া কতে বিভিন্ন প্রকার সেট যেগুলো আছে, সেটের প্রকারভেদ, এই প্রকারভেদ থেকে নিশ্চিত সেট আসা চান্স আছে। নিশ্চিত সেট কি? দুইটা সেটের ইন্টারসেকশন যখন ফাঁকা সেট হবে সেটা হলো নিশ্চিত সেট। এই হলো সেট অংশ থেকে। এছাড়া তোমরা এক এক ফাংশন বা এক এক সম্পর্ক দেখতে পারো, সেটা আমি ফাংশনে বলি। ফাংশন অংশ থেকে বিপরীত ফাংশন নির্ণয় আসতে পারে। বিপরীত ফাংশন কি? এক্স এর মান নির্ণয়। ধরি একটা আমাদের ফাংশন দেওয়া আছে f(x) = 3x + 1। আমরা এই f(x) কে y লেখা যায়, সো y = 3x + 1। তো আমরা যদি 3x কে রাখে y টাকে এই পাশে আনি, তাহলে এটা হবে y - 1 = 3x। সুতরাং x কে লেখা যাবে, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, আমি একটু চেক করে নিই। হ্যাঁ, দেখা যাচ্ছে। সো x = হবে y/3 - 1/3। এটাই হলো আমাদের f ইনভার্সের মান। তো তোমাদের বইয়ে ভালো করে উদাহরণে করা আছে, তোমরা এটা দেখে নিবা। তো এই বিপরীত সেট আসতে পারে। এছাড়া এক এক ফাংশন যাচাই। কোনো একটা ফাংশন এক এক ফাংশন হবে যদি, ধরি একটা ফাংশন হলো f(x), আবার 3x + 1, এটা এক এক হবে যদি x1 আর x2 দুইটা মান এলিমেন্ট অফ ডোমেন অফ f হয় এবং x1 x2 হলে f of x1 = f of x2 হবে। এই সম্পর্কের জন্য আমরা এক এক ফাংশন পাবো। আর সেটের ক্ষেত্রে এই জিনিসগুলো আমি সাইডে লিখবো, কই দেখি, যেখানে লিখি বাস্তব সংখ্যার সেট, সেটা হলো x
such that x বাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যার সেট, এটা হলো 1 2 3 ডট ডট, পরে পূর্ণ সংখ্যার সেট ডট 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 -2 -1 0 1 2 ডট ডট ডট, তারপরে মূলদ সংখ্যার সেট p বাই q, যেখানে p এলিমেন্ট অফ n এবং q এলিমেন্ট অফ n হবে। এই জিনিসগুলাই বলা যায় সেট ফাংশন থেকে গুরুত্বপূর্ণ, বরঞ্চ এইটা এফ ইনভার্স বিপরীত ফাংশন নির্ণয়, এক এক ফাংশন, আর এই দুইটার প্রমাণ, এটা প্রমাণই দিয়ে দিবে। সো পুরা সেট থেকে প্রকারভেদ দেখবা, উদাহরণ এই দুইটা, প্রতিজ্ঞা এটা, বিপরীত ফাংশন, এক এক ফাংশন দেখলেই হয়ে যাবে। এরপরে আসবে আমাদের বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিতে আমাদের প্রথমে দেখতে হবে বহুপদী কি। বহুপদী, বহুপদী কি? বহু পদ আছে যার। ধরো একটা বীজগাণিতিক সমীকরণ যেটা 2x - 6y ধরো ইকুয়াল টু 0। এখানে দেখো আমরা পদ কিভাবে আলাদা করি, যোগ এবং বিয়োগ চিহ্ন দিই, কিছু নাই মানে প্লাস। তো একটা পদ, দুইটা পদ, একের অধিক পদ থাকা মানে এটা বহু পদ। এটা যেমন হতে পারে, সেইভাবে হতে পারে 7x² - 6x ইকুয়াল টু 0। এটাও একটা বহুপদী, কারণ এই দেখো একটা পদ, দুইটা পদ। তবে এটাকে বলা হয় দুই চলক বিশিষ্ট বহুপদী এবং এটাকে এক চলক বিশিষ্ট বহুপদী, কারণ এখানে চলক একটা, এখানে চলক দুইটা, x এবং y। এখন আমরা দ্বিতীয় উদাহরণটার দিকে আমি পর করে লিখি। কি লিখেছিলাম? 7x² + 6x ইকুয়াল টু 0, এইটাই। এখানে দেখো দুইটাই x এর চলক হলো x, এবং এখানে পাওয়ার হলো কিছু নাই মানে 1, এবং এখানে পাওয়ার হলো 2। সর্বোচ্চ পাওয়ার কত এই পুরো সমীকরণটাতে? 2। তো আমরা বলতে পারি এটা মুখ্য চলক হলো এই যে এটা স্কয়ার, এবং মুখ্য চলকের সহগ কত হবে? মুখ্য চলকের সহগ হবে 7। তো এই সবগুলোই হলো বেসিক ধারণা। এই অধ্যায় থেকে মূলত যেটা আসবে সেটা হলো ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য কি? কোনো একটা, ধরো যে ফাংশন f(x) কে যদি আমি x - m দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ হবে f(m) এর সমান। তো আমি এটা একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো f(x² - 5x + 6), এবং এটাকে যদি আমরা x - 4 দ্বারা ভাগ করি, তো এটা কীভাবে হবে? x - 4 / x² - 5x + 6। দেখো এই x, এখানে আমাদের আছে এখানে x, কিন্তু এখানে লাগবে আমাদের x²। তো আমাদের এটার জন্য x দিয়ে গুণ দিতে হবে। তাহলে কি হয়ে গেল? x আর x হলো x² -4 আর x গুণ করলে -4x, তো -4x। দেখো দুইটা সেম। তো আমরা এখন কি করতে হবে? বিয়োগ করলে এটা হয়ে যাবে বিয়োগ এবং এটা হয়ে যাবে যোগ। তাহলে এখানে আমাদের নামলো কি? -x, এখানে +6। এবার দেখো আমাদের কিন্তু সেমই নামছে। দেখো এখানে x, এখানে x, কিন্তু এখানে একটা মাইনাস আছে, তাহলে এটা -1 দ্বারা গুণ করতে হবে। -1 দিয়ে গুণ করলে -x + 4। সো আমরা বিয়োগ করলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস।
এটা কাটা কাটা, এটা হলো 2। এখান থেকে আমরা পাইলাম ভাগশেষ 2। এখন আমরা এই পুরোটাতে যদি আমরা বলছিলাম কি x মাইনাস m হইলে f m এর সমান হবে, এখানে যদি আমরা f অফ 4 দিয়ে দিই তাহলে এটা হবে 4 স্কোয়ার মাইনাস 5 টাইমস 4 প্লাস 6, 4 স্কোয়ার মানে 16 মাইনাস চারপাশে 20 যোগ 6, 16 আর 6 হলো 22, 22 থেকে 20 গেলে 2। তো এই 2 আর এই 2 সমান, তাদের ভাগশেষ উপপাদ্যটি সঠিক। এবং এইরকম একটা প্রমাণ আসতে পারে বা তোমাদেরকে এটার ভাগশেষ কত হবে এটা নির্ণয় করতে দিবে। এরপরে যেটা আসতে পারে এই অধ্যায় থেকে সেটা হলো একটা সমীকরণের, ধরো যে 17x³ মাইনাস 10x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 6, এরকম একটা সমীকরণ দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটার উৎপাদকগুলা নির্ণয় করো। আমি জানি না এটার উৎপাদক নির্ণয় করা সম্ভব হবে কি না, মানে পূর্ণ সংখ্যায়, তবে এরকম একটা দিয়ে বলবে যে উৎপাদক নির্ণয় করো, উৎপাদক নির্ণয়। সো এটাকে কেমন করে করতে হয়, আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসবো এবং দেখবো যে কী দ্বারা নিশ্চয়ই ভাগ হয় সেটা কমন নিয়ে নিয়ে আমাদের বের করতে হবে। এরপরে আমাদের এই অধ্যায়ে যেটা আছে সেটা হলো কিউবের সূত্র, a প্লাস বি হোল কিউবের সূত্র, a মাইনাস বি হোল কিউবের সূত্র, প্লাস আরেকটা আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। a প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। সেম জিনিসটাকে এটা তোমার মুখস্থ করতে চাইলে মুখস্থ করতেই হবে, কিন্তু যদি কনফিউশন সৃষ্টি হয় তাহলে কী করবো, চিহ্ন ছাড়া এটা পুরোটাকে নামাই ফেলো, a কিউব 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার বি কিউব, এরপরে চিহ্ন দিবা প্লাস মাইনাস, যা হবে সেটা হলো a মাইনাস বি এর সূত্র। a প্লাস বি প্লাস সি হোল হোল স্কোয়ারের সূত্র কি, এটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আর তোমরা তো বাকিটা জানো। আর এখান থেকে আমরা চাইলে উৎপাদকের যে সূত্রটা আছে সেখানেও নিয়ে যেতে পারি। এটা যদি আমরা এখানে দেখি এ কিউব প্লাস বি কিউব, কী করছি, এ কিউব আর বি কিউবটাকে একসাথে রেখেছি এবং এটাকে এ সাইডে নিয়ে আসবো, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এবং এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী হবে, এ মাইনাস বি হোল কিউব। দেখো এ প্লাস বি এর ক্ষেত্রে, এ কিউব প্লাস বি কিউবের ক্ষেত্রে আমরা এ প্লাস বি লিখবো, তারপর এটা মাইনাস হবে এবং এটা প্লাস হবে, প্লাস মাইনাস প্লাস। মাইনাসের ক্ষেত্রে মাইনাস প্লাস মাইনাস, এটা হলো সূত্র। তবে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাঙ্কের যে টাইপটা আছে, তোমরা বিগত বছরের প্রশ্ন যদি দেখো তাহলে ইজিলি কমন আসে বা ওই টাইপেরই আসে। এই 5 টাইপের মধ্যে আমাদের জন্য দ্বিতীয় টাইপটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা তোমরা দেখবা এবং এর রিলেটেড আংশিক ভগ্নাংশের ম্যাথগুলো করবা। তো আমি যদি একটু লিখে দিই, সেট ফাংশন থেকে আমরা বিপরীত ভগ্নাংশ, এক ফাংশন, বীজগাণিতিক থেকে আংশিক ভগ্নাংশ, আংশিক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসবে আমাদের জ্যামিতি। জ্যামিতিতে তোমাদের এখানে আছে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি, এটা ছোট একটা বাচ্চাও জানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার কি, কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ
অন্য দুই বাহুর বর্গের সমষ্টি সমান, এটা হলো সি, এটা ধরো এ, বি হইলে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতিভুজ কোনটা? সমকরণের বিপরীত বাহু হলো অতিভুজ। এখন এখান থেকে এটা গুরুত্বপূর্ণ না, এখান থেকে গুরুত্বপূর্ণ হলো যদি ত্রিভুজটা সমকোণ না হয়ে স্থূলকোণ হয় বা সূক্ষ্মকোণ হয়, তাহলে কি হবে? এই দুইটা প্রমাণ তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তবে এই দুইটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো অ্যাপোলোনিয়ান্সের উপপাদ্য। অ্যাপোলোনিয়ান্সের মানানটা কি হয়েছে কিনা জানি না, দেখিনি একটু। এইটাও গুরুত্বপূর্ণ। সো আমাদের নাম এটা, এটা এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা 3 স্টার টপিক হলো ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 ভাগ করে। এই উপপাদ্যটা হয় এটা বলবে, না হলে বলবে যে 2:1 ভাগ করলে দেখাও সেটা ভরকেন্দ্র। এইটা তো এই অধ্যায়টা থেকে 1, 2, 3, 4 চারটা প্রমাণ থেকে যে কোনো একটা প্রমাণ আসবে, আর বাকিটা মিলাই থাকবে এই বাকি জ্যামিতির পার্টগুলো থেকে। সমতল জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, ঘন জ্যামিতি আলাদা, জ্যামিতি আর জ্যামিতিক অঙ্কন থেকে। এখন আমরা জ্যামিতিক অঙ্কনে যাই। সো এখানে আমাদের 4টা প্রমাণ পাইলাম, 4টি প্রমাণ বা হলো উপপাদ্য লিখে রাখলাম, তোমরা বুঝে নিও। এরপরে আসবে আমাদের জ্যামিতিক অঙ্কন বা সম্পাদ্য। সম্পাদ্যগুলো আগে বললি, সম্পাদ্য লিখবো নাকি উপপাদ্য লিখবো? সম্পাদ্য, উপপাদ্য। যারা সহজে মুখস্থ করতে পারো তারা উপপাদ্য লিখবা, যারা আমার মতন সহজে মুখস্থ করতে পারো না তারা সম্পাদ্য লেখার চেষ্টা করবা। কিন্তু যদি কোনো তোমার চয়েসে না থাকে তাহলে তো উপপাদ্য লিখতে হবে বা সম্পাদ্য লিখতে হবে। সম্পাদ্যতে একটু নাম্বার কাটার চান্স থাকে, কারণ কারোর অঙ্কনটা নিখুঁত হবে না, আর অঙ্কন নিখুঁত না হলেই সম্পাদ্যতে নাম্বার কাটবেই। সম্পাদ্য আঁকার ক্ষেত্রে অবশ্যই তুমি দেখো তোমার যেন পেন্সিলটা শার্প হয়, কাটাকাটি ঘষা মাজা না হয়, আর প্রতিটা ধাপ এই কাজের ধারা অঙ্কনে লেখাও এবং চিত্রটা পারফেক্ট এবং পরিষ্কার হয়। উপপাদ্যর ক্ষেত্রে যেহেতু এটা মুখস্থ বিষয়, বুঝো না বুঝো একটা প্রসেস মুখস্থ করে যাইতেই হচ্ছে, তাই এটাই তো বোঝুন মুখস্থর উপর, তুমি কতটুকু মুখস্থ করতে পারো, মুখস্থ রাখতে পারো তার উপরে। তো সম্পাদ্যতে মানে আমাদের 4র্থ অধ্যায়ে গুরুত্বপূর্ণ হলো তোমার যদি বাহু কোণ দেওয়া থাকে এই প্যাটার্নে, এখানে একটা বাহু তোমাকে বলে দিতে পারে ভূমি বা ভূমি সংলগ্ন বা কোণ সংলগ্ন বা এই দুইটার থেকে বিপরীত কোণে, এই টাইপের। যেগুলা ত্রিভুজ থেকে আসে, ত্রিভুজের পার্ট, সেইগুলার সম্পাদ্য তুলনামূলক ইজি। ঝামেলা লাগে বৃত্ততে আসে তোমাকে বলবে যে দুইটা বাহু বিন্দু দিয়ে যায় বা ব্যাসার্ধ দিয়ে থাকবে বা বহিস্থ বিন্দু থাকতে পারে, বহিস্থ বিন্দু, অন্য একটা বৃত্তের স্পর্শক, এরকম কন্ডিশনগুলো। এখানে সমস্যা কি, আমরা এই জিনিসগুলো ভিজুয়ালাইজেশন করতে পারি না যে জিনিসটা কীরকম, এই জন্য বৃত্তেরগুলো একটু ঝামেলাপূর্ণ মনে হয়, অ্যাটলিস্ট আমার কাছে মনে হতো। তবে বইয়ের যদি যেগুলো উদাহরণ আছে, এই উদাহরণ এই অধ্যায় 4-এ তুমি বইয়ের উপপাদ্যগুলা দেখে যাবা, 100% কম পাবে। কোনটা দেখবো? সবগুলোই দেখবা, কারণ আছেই অল্প কয়েকটা, 5টা নাকি 6টা, তো এগুলো দেখতে বেশিক্ষণ টাইম লাগবে না,
প্রয়োজনে পরীক্ষার হলে ঢোকার আগে তো দেখতে পারবে না, তোমার আগে এমসিকিউ প্র্যাকটিস করবা। আগের রাতে ঘুমানোর আগে পারলে একবার আঁকে ফেলবা, দেখে আঁকো, কোনো সমস্যা নেই, তবে একবার হইলেও আঁকিয়ে। এরপরে আসবে আমাদের সমীকরণ বলতে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা কি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হলো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। x একটা চলকই আছে এবং সর্বোচ্চ পাওয়ার হলো 2, এই জন্য দ্বিঘাত সমীকরণ। তো এটার থেকে আমাদের x এর মান বের করতে হয়। x ইকুয়াল টু কি -b প্লাস মাইনাস b² মাইনাস 4ac বাই টুয়াইস a। এখান থেকে আমাদের আসে নিশ্চায়ক বা ডিটারমিনেন্ট কি b² মাইনাস 4ac। এই রুটের ভিতরে যে মানটা থাকে সেটা নিশ্চয়ক। এটার প্রকৃতির উপর ভিত্তি করে তোমাদের মূলগুলা, এটার মূল বা বীজ মূল কি হবে তা আমাদেরকে নির্ণয় করতে বলে। এখন দেখো, এটাতে আমার একটু গন্ডগোল লাগতো এসএসসি লাইফে, তো এটা আমি তোমাদেরকে একটু বলি। ডি এর মান যদি 0 সমান হয়, তাহলে দেখো, আচ্ছা আমি এটা একটু মুছি, গন্ডগোল দেখা দেবে। দেখো এখানে যদি আমি 0 বসাই, তাহলে আমার মানটা কি আসবে -b/2a। বিও একটা পূর্ণ সংখ্যা, এও একটা পূর্ণ সংখ্যা, বাস্তব মানই তো পাবো। তাহলে যদি নিশ্চয় ডি এর মান 0 হয়, তাহলে আমাদের মূলটা হবে বাস্তব। কিন্তু যেহেতু আমরা দুইটা মান পাবো প্লাস ও মাইনাস দিয়ে, 0 হওয়ার কারণে দেখো প্লাস আর মাইনাস হিসাবে আসতেছে না, সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এটা আমাদের সমান। কিন্তু ডি যদি >0 হয়, অর্থাৎ এটা 0 থেকে বড়, তাহলে এখানেও একটা আমরা প্রকৃত মান পাবো, মানে বাস্তব সংখ্যা পাবো। রুটের ভিতরে কোনো কিছু রুট করলে সেটা অমূলদ হইতে পারে, p/q লিখলাম, এটা মূলদ হইতে পারে, নাম অমূলদ হইতে পারে, যাই হোক একটা তো বাস্তব সংখ্যা পাবো। তো বাস্তব সংখ্যা থেকে অন্য একটা বাস্তব সংখ্যা যোগ বিয়োগ করে যদি আবার আরেকটা বাস্তব সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, দিন শেষে আমরা বাস্তবই পাবো। তবে এখানে যে মানটা পাবো ডি, তার যোগ করে একটা মান আসবে, বিয়োগ করে আরেকটা মান আসবে, অর্থাৎ আমাদের মূল দুইটা অসমান বা আলাদা হয়ে যাবে। এরপরে ডি যদি 0 এর থেকে ছোট হয়, সেক্ষেত্রে √মাইনাস সামথিং, এই জিনিসটাকে বলে তোমাদের লেভেলে অনির্ণেয়। এটাকে নির্ণয় করা যায় না, রুটের ভিতরে কোনো মাইনাস সংখ্যা আসতে পারে না। এটা তোমরা পরবর্তী ক্লাসে জানবা, এটাকে বলে ইমাজিনারি নাম্বার। সো এটা না বলি তো, এটা নির্ণয় করা সম্ভব না। তাহলে এটা কি হবে, নির্ণয় করা সম্ভব না বা অবাস্তব বা অনির্ণেয়। এখন তোমাদের বইয়ে আরেকটা টাইপ দেখাইছে, এইটার দুইটা প্রকার। এইটা যখন 0 থেকে বড় হবে, কিন্তু আবার যখন পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ নয়। এটা যদি পূর্ণবর্গ হয়, তার মানে এখান থেকে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো। পূর্ণ সংখ্যা যদি আমরা এখানে বসাই, পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা বিয়োগ করলে, ভাগ করে শেষমেশ একটা পূর্ণ সংখ্যাই আমরা পাবো। তাহলে এটা আমাদের হবে মূলদ। কিন্তু যখন এখানে আমরা পূর্ণ সংখ্যা না পাই, পূর্ণ সংখ্যা ছাড়া অন্য যে কোনো সংখ্যা রুট করলে সেটা একটা অমূলদ সংখ্যা আসবে, অমূলদ সংখ্যা। এটাই হলো সমীকরণ। এরপরে আমাদের আসবে 5.2 এবং 5.3। 5.2, 5.3 এ আমাদের এক চলক বিশিষ্ট সমীকরণ জোট সমাধান আছে। সমীকরণ জোট সমাধান থেকে ক নম্বর আসতে পারে, এটা অতটা গুরুত্বপূর্ণ না।
এরপরে 5.4 এবং 5.5 হলো 5.1, 5.4, 5.5ই হলো পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ। এখানে বাস্তবিক প্রয়োগে আমাদের যেটা লাগবে সেটা হলো বলতে পারে বয়স সংক্রান্ত, পিতার বয়স, পুত্রের বয়স কম বেশি, বা বেগ সংক্রান্ত আসতে পারে, এত বেগে গেছে, যায় থামে গেছে, যাইতে পারবে কিনা। তারপরে এখান থেকে বেগ বা হলো দূরত্ব সংক্রান্ত, দূরত্ব, দ্রুতি। তারপরে আচ্ছা দূরত্ব না দিয়ে স্মরণ দিই, এখানে স্মরণই ঘটে সাধারণত, বেগ আর স্মরণ। এই তো এটা বা হলো টাকা পয়সার হিসাব, এত টাকা নিয়ে গেছে, এত টাকা খরচ হয়েছে, কত টাকা বাকি থাকবে, এরকম বাস্তব সমীকরণ থেকে আসতে পারে। এরপরে 5.6 এবং 5.7, 5.7 থেকে সাধারণত কোয়েশ্চেন আসে না। 5.6 এর সমীকরণ জোট সমাধান দেখতে পারো। তো 5.7 এ একটা অঙ্ক আছে ঘড়ির কাঁটা। এতটা এত মিনিটে দুই কাঁটার মধ্যবর্তী দূরত্ব কত? তো এটার জন্য যেটা সূত্র লাগে সেটা হলো 11m minus 60h/2 এর পরম মানের সমান। m কি কত মিনিট, h কি কত ঘন্টা, এটা। তো এটা সাধারণত এমসিকিউ আসতে পারে, এই সূত্রটা মুখস্থ রাখবা এবং সূত্রতে বসাইলেই নিজে নিজে মান বের হয়ে চলে আসবে। তবে এটা মনে রাখবে, এটা কিন্তু হবে ঘড়ির কাঁটার সব থেকে ছোট কোণটা, দুইটা কোণ কিন্তু তৈরি হয়, এটা দিয়ে এই ছোট কোণটা আসবে এইটা। আর এই 5. পঞ্চম অধ্যায় সমীকরণ, তো এখান থেকে আমরা কি দেখলাম যে এক্স এর মান বা নিশ্চায়ক, দেন হলো 5.2, 5.3 তো ক নম্বরের জন্য বললাম, 5.4 এর বা 5 এর বাস্তব প্রয়োগ, আর 5.7 এর ঘড়ি সমীকরণ থেকে গুরুত্বপূর্ণ। এরপরে আসবে সমীকরণের আরেক ভাই বা সমীকরণের মতনই দেখতে, সেটা হলো অসমতা। অসমতা অধ্যায় কি সমীকরণের মতই, সমীকরণে কি হয়, ইকুয়েশনের বাম পাশে যা থাকে তা ডান পাশের সমান হয়, কিন্তু সবসময় তো সব কিছু দুনিয়াতে সমান না। ধরো তুমি বাজারে 100 টাকা নিয়ে গেছো, তুমি খরচ করছো 90 টাকা, তুমি কি 2 টাকা সমান বলতে পারবা? না, বলবা যে এখানে কি বলতে হবে, তোমার 100 টাকাটা যেটা নিয়ে গেছিলা সেটা 90 টাকা থেকে বড়, এটাই তো। এই দুটো কিন্তু অসমান। এই ধরনের সম্পর্ক বুঝাইতে যেই অপারেটরটা লাগে সেটা হলো অসমতা। অসমতার অপারেটর কি কি? অসমতার অপারেটর প্রথমটাই হতো অসমান, সমান নয়, বা বড় বা ছোট। কোনটা বড় চিহ্ন কোনটা ছোট চিহ্ন কেউ কোনোদিন জিজ্ঞেস করবে না। তবে মজার জিনিস হলো আমরা কি বলি, এই পাশে যেটা হলো বসে তা অনুযায়ী এই পাশে সাধারণত কি হয়, যে গুতা খায় চিহ্ন দ্বারা সে হলো ছোট, আর যে গুতা খায় না সে হলো বড়। তো আগে যেহেতু এই পাশে বড় বসতেছে ওই জন্য বলি বড় চিহ্ন, এটা বলি ছোট চিহ্ন, কোনো দরকার নাই জানার। আচ্ছা তাহলে এই দুইটা হলো। এরপরে আসতে পারে গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, বা এটাও বলতে পারি যে আমরা নট গ্রেটার দেন নট লেস দেন, ছোট না বড় না, এইগুলাই হলো অসমতার চিহ্ন। তবে এটা দ্বারা অসমতা এবং সমতা দুইটাই হইতে পারে, এটা কন্ডিশনাল। একইভাবে এটার বাস্তবিক প্রয়োগ দেখবা, গ্রাফ সাধারণত আসে না। তবে এখানে আমাদের যেটা লাগবে, এটা যদি একটা সংখ্যা রেখা হয়,
সংখ্যা রেখায় কোনো জায়গায় আমরা বললাম যে গ্রেটার দেন 3, x ইজ গ্রেটার দেন 3, 3-এর থেকে বড়, আচ্ছা 3 না দিই তেমন অসুবিধা হবে, 1-এর থেকে বড়, 1-এর থেকে বড়, তাহলে এটাকে আমরা গ্রাফে দেখাবো 1, এটা 1 থেকে বড় অবস্থায় আমরা এটাকে একটু গাঢ় করে দিব। এখন জিনিস, এটাকে আমরা কখন ভরাট করব, কখন ভরাট করব না। আমরা এটাকে ভরাট করব যখন সমান হবে, মানে আমরা এটাকেও নিতে পারবো। যখন এটাকে নিতে পারবো না তখন এটা আমাদের খালি আমরা একটা গোল্লা দিব, কিন্তু এটাকে পূরণ করব না। এরপরে আসবে আমাদের অসীম ধারা। এই ধারার আরেকটা পার্ট আছে আমাদের জেনারেলমেন্টে, সেটা হলো সসীম ধারা। এখন আমরা পড়বো অসীম ধারা। অসীম ধারা কি? যে ধারাটার শেষ পদ আমরা জানি না, শেষ পদ হোয়াট, সেটাই হলো অসীম ধারা। অসীম ধারাকে আবার দুইভাবে ভাগ করা যায়, তোমরা যেটা জানো, সেটা হলো গুণোত্তর ধারা আর সমান্তর ধারা। গুণোত্তর ধারা কি? গুণোত্তর ধারা হলো যেই ধারার প্রথম পদ আর দ্বিতীয় পদ এর মধ্যে একটা সাধারণ অনুপাত থাকে। মানে তোমার যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো সেক্ষেত্রে একটা সংখ্যা পাবা, এবং তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দ্বারা ভাগ করো সেক্ষেত্রে ওই সেম সংখ্যাটাই পাবা। এই ধরনের রিলেশন যারা মেনটেন করবে তারা হলো গুণোত্তর ধারা। এবং সমান্তর ধারার ক্ষেত্রে তারা নির্দিষ্ট পার্থক্য মেনটেন করবে। এটা থেকে এটা বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করো, সবসময় আমরা একটা পার্থক্য ডি পাবো। এটা হলো সমান্তর ধারা। এখন আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলো দেখব। প্রথমটা হলো সমান্তর ধারা n-তম পদের সমষ্টি, যেটাকে আমরা লিখতে পারি Sn ইকুয়াল টু n/2 ইন্টু ওয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। এখানে এ কি? এ হলো প্রথম পদ, n হলো শেষ পদ বা কতম পদ হচ্ছে, ডি হলো সাধারণ অন্তর। সরি, এটা হলো সমান্তরের ক্ষেত্রে। এরপরে যদি গুণোত্তর ধারা হয় সেক্ষেত্রে n-তম পদের সমষ্টির আমাদের দুইটা সূত্র আছে। কেন? কারণ এখানে আমাদের যোগ বা এই পার্থক্যটা হয় যোগ হতে পারে বা বিয়োগ হতে পারে, তার জন্য আমাদের এই সমীকরণে তেমন কোনো পার্থক্য হয় না, এক্ষেত্রে সাইনটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে যেহেতু আমাদের যে সংখ্যাটা আছে সেটা একের থেকে পূর্ণ সংখ্যা বলতে একের থেকে বড় নাকি একের থেকে ছোট সেটার উপর ভিত্তি করে। আচ্ছা, এটা হলো a ইন্টু r⁻n-1 r-1। এটা কখন? যখন সাধারণ অনুপাতটা 1-এর থেকে বড় হবে। দেখো, সাধারণ অনুপাত 1-এর থেকে বড়, অনুপাতটা আগে বসছে তারপরে 1 বসছে। আরেকটা কন্ডিশন কি হতে পারে? সাধারণ অনুপাত 1-এর থেকে ছোট। তো এটা এভাবে না লিখে আমি লিখতে যেটা পছন্দ করি, এটাকে উল্টাই দাও চিহ্ন, তাহলে কি হবে? 1 ইজ গ্রেটার দেন r। এই যেই তো ছিল এখানে, কিন্তু আমি গ্রেটার দেন চিহ্ন দিয়ে লিখলাম। সেক্ষেত্রে এটা হবে a ইন্টু, যেহেতু 1 আগে দিলে 1 আগে বসবে, 1 - r⁻n 1 - r। এটা হলো n-তম পদের সমষ্টি। কিন্তু এখন আসবে আমাদের অসীম ধারার মূল কাজ, অসীমতক সমষ্টি, যেটা গুণোত্তর ধারার ক্ষেত্রে কেবল পসিবল। তবে এটার এই শর্ত যেটা হলো সেটা হলো আর এর পরম মান অবশ্যই 1-এর থেকে ছোট হতে হবে, এবং এটার ক্ষেত্রে সূত্র হবে a/1 - r। আচ্ছা, আমি এটা একটু মুছে দিই তাহলে একটু পরিষ্কার হবে। এই আরেকটা থাকে, সেটা হলো দশমিক ভগ্নাংশ, ধরো 0.1717
এরকম করে আসতে থাকে। এইরকম সংখ্যার ক্ষেত্রে দিয়ে ডট 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 মানে অসীম দশমিক ভগ্নাংশ, সেগুলাকে মাধ্যমে আমাদের পরে যে অসীমতক সমষ্টির মাধ্যমে আমাদের সংখ্যাটাকে দশমিক রূপ দিতে হয়। সেটার জন্য কি করতে হয় আমাদেরকে, অন্য কোনো পার্টগুলোকে আলাদা আলাদা করে সেগুলোর একটা কি বলবো সাধারণ অনুপাত বের করতে হয়। যদি এই শব্দের পরে সেক্ষেত্রে বের করা যাবে। এইটা আমরা ব্যবহার করে ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তো এই চারটার ব্যবহার এবং এই বাস্তব প্রয়োগটা থেকেই মূলত সপ্তম থেকে অধ্যায় থেকে ম্যাথ এসে থাকে। তাই আমরা বলতে পারি অসীম হওয়া থেকে আমাদের এস ইনফিনিটি এবং দশমিক, অসীম দশমিক থেকে আসবে। এরপরে আসবে আমাদের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কি, তিন কোণ সমকোণী ত্রিভুজের তিন কোণ সংক্রান্ত নীতি। আচ্ছা, এটা যদি আমাদের থিটা হয়, এটা হলো অতিভুজ। যে কোণটা নিচ্ছি সেটার সাথে লাগানো যেই বাহুটা থাকবে অতিভুজ ছাড়া, সেটা হবে ভূমি, এবং যে কোণটা নিচ্ছি তার বিপরীত বাহু হবে লম্ব। যদি এটা হলো থিটার ক্ষেত্রে থিটা, যদি আমরা এখানে একটা কোণ আলফা নিই, সেক্ষেত্রে দেখো এই আলফার সাথে কিন্তু এটা লাগানো, সেক্ষেত্রে আলফার ভূমি হয়ে যাবে এটা, এবং আলফার ক্ষেত্রে লম্ব হয়ে যাবে এটা, এটার বিপরীত বাহু এটা, সেক্ষেত্রে এটা হবে আলফার জন্য লম্ব। আচ্ছা, আমরা থিটা নিয়ে কাজ করব। ত্রিকোণমিতিক অনুপাত হলো চারটা। সাইন SINE হয়, কিন্তু আমরা লেখার সময় SIN লিখি। সাইন থিটা, কোসাইন থিটা বা কস থিটা, সেকেন্ড থিটা বা সেক থিটা, কোসেকেন্ড থিটা বা কোসেক থিটা, টেনজেন্ট থিটা বা টেন থিটা, এবং কোটেনজেন্ট বা কট থিটা। সাইন কি? সাইন হলো লম্ব আর অতিভুজের অনুপাত। আচ্ছা, এটা কি আপনি কিভাবে ডাইরেক্ট বললেন? আমি ডাইরেক্ট বলিনি, আমি মাথায় মাথায় কাজে লাগাইছি। সাইন কি? সাইন হলো সাগরে লবণ আছে থেকে অতি বলো, অতিভুজ ডাইরেক্ট চলে আসবে অতি। আচ্ছা ভাইয়া, এগুলা ব্যবহার করতেছেন এত বড় হয়ে, ভাইয়া এগুলা ব্যবহার করে যে তোমার নাম্বার ঠিক হয়, তোমার অঙ্ক ঠিক হয়, এগুলা ব্যবহার করা ভালো, এটা ব্যবহার না করে ভুল করার থেকে। সাইন কসের ক্ষেত্রে কবরে ভূত আছে বা ভূত অতি। এরপর আসবে আমাদের টেন, এটা হলো টেরা লম্বা ভূত। সাগরে মানে হলো সাইন, লবণ মানে লম্ব, অতিভুজ অতি মানে অতিভুজ, কবর মানে হলো কস, ভূত মানে হলো ভূমি, অতি মানে অতিভুজ, টেরা মানে হলো টেন, লম্ব মানে লম্ব, ভূত মানে হলো ভূমি। এই হয়ে গেল। তাহলে দেখি, সাইন হলো সাগরে লবণ অতি, লম্বন অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত। এই হয়ে গেল আমাদের ট্রিক্স। সাইনের বিপরীত রাশি হলো কোসেক। সাইন দিয়ে আমরা যেটা পাবো, আমরা কোসেক দিয়ে তার উল্টাতে পাবো। কোসেক হয়ে যাবে তাইলে অতিভুজ বাই লম্ব, তাহলে লিখতে পারি 1 বাই কোসেক থিটা। কসের উপর উল্টা হলো সেক থিটা, এটা হয়ে যাবে, এটা ভূত বাই অতিভুজ ছিল, তাহলে অতিভুজ বাই ভূত বলি ভূমি। আর টেনের বিপরীত রাশি হলো কট, 1 বাই কট থিটা, এটা হয়ে যাবে ভূত বাই লম্ব, ভূমি বাই লম্ব। এগুলা হলো সাধারণ কনভার্সন। আমাদের এখানে তিনটা সূত্র দিয়ে আছে, সেটা হলো
সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। তোমাদের বইয়ে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা দিয়ে আছে। আমি এইভাবে পারি, আমি এইভাবে মুখস্থ রাখতে পারি না। আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই তিনটা সূত্র ব্যবহার করে আমাদের এখানকার সব ম্যাথ হয়ে যাবে, আর বেসিক এই কনভার্সনগুলো। বেশি জিনিস আসে না এখান থেকে, এগুলাই আসে। তবে এখানে মাঝে মাঝে গ নম্বরের জন্য যেটা আছে, প্রমাণ করো রেডিয়ান ধ্রুবকোণ, এই টাইপের ম্যাথ এসে থাকে। এরপরে বলে যে একটা চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, n বার ঘুরছে, তাহলে কত পদ অতিক্রম করছে। আরেকটা আসে বৃত্ত চাপের থেকে এর সমান আর থিটা সূত্র ব্যবহার করে। আচ্ছা আমি দেখে আসতেছি না, এর সমান আর থিটা এটা ব্যবহার করে সরণ উৎপন্ন চাপ, ব্যাসার্ধ, কেন্দ্রে উৎপন্ন কোণ, সেটা যদি আমি এভাবে দেখাই, এটা একটা আমাদের ধরো পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান 6400 কিলোমিটার বা 6440 বা 6400। কোশ্চেনে দিয়াই থাকে সাধারণত, তবে দেওয়া না থাকলে এটা ইউজ করতে পারবো। ধরো যেখানে একটা কোণ থিটা উৎপন্ন করেছে, তাহলে আমরা এইটার মান কত, এটার মান হলো এস এর সমান। এই ক্ষেত্রে এটা মনে রাখবা, অবশ্যই কোণ রেডিয়ানে ব্যবহার করতে হবে। আচ্ছা, রেডিয়ান আর ডিগ্রির পার্থক্যটা আমি এখানে লিখি। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। আচ্ছা ভাইয়া, পাই সমান কি 180 বলতে পারবো? না, পাই একটা ধ্রুব সংখ্যা। পাই সমান হলো 3.1416 বা 14ই রাখি, কারণ 15 সামথিং হয়, 3.14। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, পাই সমান কিন্তু 180 ডিগ্রি নয়। এটা একটা কনফিউশন তোমার থাকে। এটা গেল। এরপরে তোমাদের একটা জিনিস আসে যে একটা রেঞ্জের মধ্যে, এই রেঞ্জ থেকে একটা রেঞ্জ দেওয়া থাকে থিটার অ্যাঙ্গেলের, এখান থেকে এখানের মধ্যে মান বাই করো। ধরো সাইন থিটা মাইনাস π/3 এরকম একটা দেওয়া থাকলো, এটার মান বের করো। এখান থেকে অনেকে আমরা কনভার্সন পারি না, তো এই কনভার্সনটা আমরা দেখাই। এটা সম্ভবত তোমাদের লাগবে না, অনুসারে পারো। এখানে লিখি, ধরো তোমাদের দেওয়া থাকছে সাইন 2π প্লাস থিটা। রুলস কি, আমাদের যেই থিটাটা দেওয়া থাকবে সেটাকে π/2 এর গুণিতকে ভাগ করতে হবে এবং তারপরে থিটা দিয়ে ব্যালেন্স করতে হবে। আচ্ছা, 2π মানে কি? এখানে যদি আমরা পাইকে π/2 জোর করে লিখি, তাহলে আমাদের উপরে এটা গুণ দিতে হবে, দিয়ে 2কে 2 দিয়ে গুণ করলে 4 আসে, প্লাস থিটা। এই দেখো π/2 এর যে সহগটা থাকলো, এটাকে আমরা n বলি, এটা হলো n। n যদি জোর হয়, তাহলে আগের ত্রিকোণমিতিক অনুপাতটা যা ছিল তা থাকে। যদি n বিজোড় হয়, সেক্ষেত্রে সবগুলা তাদের কোতে চলে যায়। সাইন থাকলে কোসাইন হয়ে যাবে, কস থাকলে সাইনে চলে যাবে, ট্যান থাকলে কটে চলে যাবে, সেক থাকলে কোসেকে চলে যাবে, এবং ওই কো এগুলো থাকলে কো ছাড়গুলোতে চলে আসবে।
তো এখানে যেহেতু জোর আছে তাহলে আমাদেরকে সাইনই থাকবে। এবং দেখো এটা যদি আমাদের হয় কয়বার ঘুরছে, 4বার ঘুরছে, π/2। দেখো এই প্রতিটা কিন্তু আমাদের π/2 বা 98 এর সমান। এখানে এটা প্রথম কোয়াড্রেন্ট এবং এখান থেকে আমাদের ক্যালকুলেশন শুরু হয়। তো এই 4টা ঘর ঘুরছে, 1 ঘর, 2 ঘর, 3, 4 ঘর ঘুরে আসার পর একটা থিটা মানে আছে, অর্থাৎ এই জায়গায় থিটার সমান। তো এই প্রথম কোয়াড্রেন্টে অনুপাতের মান কত এটা আমরা লিখি এখানে। এটা হলো অল স্টুডেন্টস টেক ক্লাস। এটা হলো ট্রিক্স, এত কিছু মনে রাখার দরকার নেই। অল সাইন 10 কস, শেষ। সাইনের সাথে এখানে আসবে হলো কোসেক, টেনের সাথে আসবে কট, কসের সাথে আসবে সেক, ওই বিপরীত গোড়া 1/, যেটা ছিল ওইটা। যেহেতু প্রথমেই আসছে, প্রথমে কি সাইন, সবই পজিটিভ, তাহলে সাইন থিটাই হয়ে যাবে। এরপরে যদি আমরা ধরি যে না, এটা আমাদের এরকম আছে সাইন 3π/2 প্লাস থিটা। দেখো 3π মানে বিজোড় সংখ্যা, তাহলে সাইন হয়ে যাবে কস। 3π মানে কত, 1 2 3, 3π প্লাস থিটা মানে 14তে, 14তে কি কস পজিটিভ, তাহলে কস থিটা হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। কিন্তু যদি এখানে থাকতো তাহলে বিয়োগ হয়ে যেত। তবে এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, কস এবং সেক নেগেটিভ হয় না। কস সেক সবসময় পজিটিভ। কস মাইনাস থিটা সমান কস থিটা, সেক মাইনাস থিটা সমান সেক থিটা। বাকিগুলোর ক্ষেত্রে ধরো সাইন নিয়ে দেখায়, সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা হবে। এই জিনিসগুলো ব্যবহার করে আমাদের এরকম মান নির্ণয় এসে থাকে। এছাড়া এখান থেকে ধরো যে একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া থাকে, সমীকরণ সমাধান করতে বলে, বা সমীকরণ সময় একটা সামথিং দেওয়া থাকে, বলে যে থিটার মান কত এত রেঞ্জের মধ্যে। এই দুই টাইপের ম্যাথই এসে থাকে। তো আমরা এখান থেকে থিটার মান নির্ণয় আর এর সমান আর থিটা, এই দুই টাইপের ম্যাথ করলেই আমাদের হয়ে যাবে। এরপরে আসবে আমাদের সূচকীয় লগারিদমীয় ফাংশন। সূচক লগ থেকে আমাদেরকে কিছু সূত্র জানতে হবে। কি হলো লগারিদমের বেসিক সূত্র? এখান থেকে সমীকরণ টাইপের সমীকরণ সমাধান আসে, এগুলা দেখলে হয়ে যাবে। এরপরে আসবে আমাদের দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদ মানে কি, দুইটা পদ। আমি সমীকরণে বলছিলাম দুইটা পদ আলাদা কোনো সমীকরণ থাকবে এবং এটাকে আমরা তার উপরে বিভিন্ন পাওয়ার থাকে, ধরুন ax প্লাস b, এর উপর পাওয়ার n হইলে কি কি হইতে পারে। তা এখানে জন্য প্রথমে যেটা লাগবে, যেটা বারবার ক নম্বরে আসে, সেটা হলো প্যাসকেলের ত্রিভুজ। প্যাসকেলের ত্রিভুজ, প্যাসকেলের ত্রিভুজ কি, যখন n = 1 0 হবে তখন আমাদের একটা হবে n = 0, সামথিং টু বা 0 সমান মানে হলো 1। এরপরে n সমান যখন 1 হবে তখন এটা কিন্তু সেমই থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের সহগগুলো হয় এটার নামে যায়। n = 2 হইলে এটা প্রথমে নামবে, এটা এই সাইডে নামবে এবং এই দুইটা যোগ হয়ে মাঝখানে নামবে, সেটা হলো 2। n = যখন 3 হবে এটা নামবে, এটা এই সাইড নামবে, এই দুইটা যোগ হবে, এই দুইটা যোগ হবে, 2 1 3, 2 1 3 এবং এইভাবে চলতে থাকবে। এখানে দেখো n যত হচ্ছে এখানকার পথ কিন্তু তার থেকে একটা বেশি হচ্ছে এবং n এর মান যত হচ্ছে সর্বোচ্চ যেগুলা থাকতেছে সেইটা কিন্তু সমান হচ্ছে।
সহগ, এগুলা দিয়ে আমরা কি করি, বহুপদীর সহগ বের করে থাকি। যদি কোনো প্রসেস না বলে দেয় তাহলে পে স্কেলের ত্রিভুজ দিয়ে করলেই হবে। ক নম্বরের জন্য তোমাদের এখানে দুই টাইপের আছে, 10.1 এবং 10.2। 10.1-এর প্রবলেমগুলো হলো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এই টাইপের, এবং 10.2-তে হলো এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর মতন। যখন এক্স প্লাস এন হবে তখন এটা হবে 0, এনসি 0-কে এন 0 লেখা যায়। তোমরা চাইলে, আমি এটাই লিখতে পছন্দ করি, তো তোমরা চাইলে এন 0 এইভাবেও লিখতে পারো। এনসি 0 এক্স টু দি পাওয়ার 0 প্লাস NC1 x to the power plus NC2 x to the power 2 plus লাস্টে হবে NCN x to the power n। এটা হলো 1 প্লাস x যখন থাকবে সেই ক্ষেত্রে আমাদের দ্বিপদী বিস্তৃতিটা কেমন হবে তা। কিন্তু যখন আমাদের x প্লাস y চলে আসবে, অর্থাৎ সামনের এই 1টা 1 না হয়ে যখন y হয়ে যাবে, তখন কি হবে, আমরা x প্লাস y না দিয়ে y প্লাস x লিখি, যে 1 এর জায়গায় y আসছে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে এটা আমাদের হবে NC0 x to the power n y to the power 0 plus NC1 x to the power n minus 1 y to the power 1 plus dot 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 plus NCR, ধরো যে একটা সংখ্যা হলো r, x to the power n minus r y to the power r plus dot 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 করে আমরা শেষে পাওয়া যাবে NCN x to the power n minus n মানে x to the power 0 y to the power n। এখানে NC0 সমান NCN সমান হলো 1, তো আমরা চাইলে এটাকে 1 বলতে পারি, এবং সামথিং টু বা 0 সমান সমান 1, অর্থাৎ প্রথম পদটা আমাদের হয়ে যাচ্ছে 1। NC0 সমান হলো 1 x to the power 0 y to the power n x to the power 0 হবে, এটা হবে y, এটা হবে x। যদিও মান একই আসতো, এটা জিনিসটা যেটা আগে যেটা হবে সেটা টু দি পাওয়ার n, সেকেন্ড যেটা থাকবে সেটা টু দি পাওয়ার 0, তারপরে NC 0 থেকে n পর্যন্ত। তো x টু দি পাওয়ার 0 সমান হলো 1, তার এটা প্রথম পদ হয়ে যাবে y টু দি পাওয়ার n, এবং লাস্ট পদ দেখো NCN মানে 1, y টু দি পাওয়ার 0 সমান 0, সরি y টু দি 0 সমান 1, লাস্ট পদ হয়ে যাবে x টু দি পাওয়ার n, এবং এখানে দেখো NCN সমান হলো 1, লাস্ট পদ হয়ে যাবে x টু দি পাওয়ার n। এটাই হলো দ্বিপদী বিস্তৃতির, এখান থেকে যেটা হলো সূত্র, এখান থেকে যেটা আসে k minus x by 6 to the power 10 সমান এটা দেয়া থাকে, ধরো যেটার x to the power 7 এর মান ধরো 750 হইলে k equal to what, এরকম করে দেয়া থাকে, বা বলা থাকে x to the power 5 এর সহগ x to the power 8 এর সহগের সমান হইলে k এর মান কত। এই দুই টাইপের ম্যাথ এসে থাকে। এরপর আসবে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি সব থেকে সহজ অধ্যায়। স্থানাঙ্ক জ্যামিতি প্রথমে যেটা আসবে দূরত্ব নির্ণয়।
দুইটা বিন্দু দূরত্ব, ধরো যে পি হলো x1 y1, কিউ হলো x2 y2, দুইটা বিন্দু আছে এই জায়গা থেকে, এদের দূরত্ব এটা। এই দূরত্বকে আমরা কি দূরত্ব পি কিউ ইকুয়াল টু রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তবে তোমরা বইয়ে দেখবা যেটা y2 মাইনাস x2 মাইনাস x1 y2 মাইনাস y1 আছে, সেম জিনিসই আসবে, সমস্যা হবে না, কারণ বিয়োগ আসলে স্কোয়ার করলে সেটা পজিটিভ মানে চলে আসবে। সো এখান থেকে যেটা বলে বর্গ, আয়ত, সামান্তরিক প্রমাণ আসে চতুর্ভুজের ক্ষেত্রে। ত্রিভুজের ক্ষেত্রে বলে যে সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু বা বিষমবাহু প্রমাণ করতে বলে। এখান থেকে এইটা হলো এক টাইপের। দেন আরেকটা বলে দুইটা বিন্দুর মান দেওয়া থাকে, ধরো যে 7, k, একটা হলো কিউ সমান হলো 5, 6, বলো যে এই দুইটা বিন্দু সামথিং একটা বিন্দু থেকে, সার্টেন একটা বিন্দু থেকে সমান দূরবর্তী হইলে কে এর মান কত, বা হলো মূল বিন্দু থেকে, বেশিরভাগ ক্ষেত্রে বলতে মূল বিন্দু থেকে সমান দূরবর্তী হইলে এটার মান কত। এছাড়া এই টাইপের মধ্যে এখানে মাঝে মাঝে ক্ষেত্রফলও জিজ্ঞেস করে থাকে, তো ক্ষেত্রফলের সূত্রগুলো জানবা। এখানে যেটা প্রথমে লাগবে সেটা অর্ধপরিসীমা, সেটা হলো a প্লাস, ত্রিভুজের ক্ষেত্রে a প্লাস b প্লাস c বাই 2। তারপর ক্ষেত্রফল হলো s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c এর রুট। আর যদি কোনো ক্ষেত্রে তিনটা বিন্দুর মানই দেওয়া থাকে, সেক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হলো হাফ ইন্টু প্রথম বিন্দু x1 y1, x2 y2, x3 y3, এরপর x1টা আবার রিপিট হবে, x1 y1, এটা এই গুণ এই গুণ এই গুণ বিয়োগ এটা, দেন বিয়োগ হবে এটা এটা এটার মান, এই পরম মানটা 2 দিয়ে ভাগ করলে আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। চতুর্ভুজের ক্ষেত্রে এখানে খালি 4 চলে আসবে এবং লাস্টের প্রথমটা রিপিট হবে। এবং এখানে ওই সেম জিনিস সামথিং একটা মান না দিয়ে এখানে বলতে পারে যে এটা হলো আর হইলে ক্ষেত্রফল সেক্ষেত্রে তোমাকে দেওয়া থাকবে, এটার মান বের করতে বলবে। আচ্ছা, আমি এখানে লিখি। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হলো ঢাল। ঢাল কি? কোন একটা জিনিস কতটুকু ঢালু সেটা পরিমাপ করার ব্যবস্থা। ধরো যেটা একটা রেখা, এটা হলো সমতল, এখান থেকে এটা ঢালু না, ধরো এটা এটা যখন এইভাবে আছে, আমি যখন কলম মার্কারটা এইভাবে রাখবো তখন এটা কিন্তু মুভমেন্ট করতেছে না। যখন আমি এইভাবে রাখবো, এই দেখো মার্কারটা একটু নিচের দিকে আসার চেষ্টা করবে। এই ঢালুটা কতটুক, এইটা পরিমাপের জিনিসটাই হলো ঢাল, যেটা কতটুক ঢালু, যেটা সহজে মাপা যায় থিটা দিয়ে, এবং তার আমরা সাংখ্যিক মান বের করব। ঢাল সমান হলো y2 বিয়োগ y1 বাই x2 বিয়োগ x1 এর সমান। ঢালকে আমরা m লিখে থাকি, m দিয়ে প্রকাশ করে থাকি, এবং এই মানটা tan থিটার সমান হয়ে থাকে। এইটা যদি থিটা হয়ে থাকে তাহলে এই ঢালুত্বটা m tan থিটা দ্বারা প্রকাশ করে থাকি আমরা। এখান থেকে আমাদের দুটো কন্ডিশন জানতে হবে। দুইটা রেখাকে আমরা সমান্তরাল প্যারালাল বলতে পারবো যখন এটা m1 আর m2 যদি হয়, m1 সমান m2 হলে রেখা দুটো হয় একই বরাবরই আছে বা অন্তত প্যারালাল আছে, বলতে পারবো আমরা সমান্তরাল। আর ঢাল যখন, এখানে আরেকটা আছে রেখা, সেটার ঢাল হলো m3,
m1 ইন্টু m3 যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমরা বলতে পারবো তারা একটা অপরটার উপর লম্বভাবে আছে লম্ব হলে তাহলে হবে ঢাল দ্বয়ের গুণফল মাইনাস সমান্তরাল হলে ঢাল দ্বয় সমান। এখান থেকে আমাদেরকে সরলরেখার সমীকরণ আঁকতে বলতে পারে। এটা একটা সরলরেখার সমীকরণ কি? সরলরেখার সমীকরণ হলো y ইকুয়াল টু mx প্লাস c। আমি একটু মুছে এখানে ভিজিবিজি হয়ে যাচ্ছে। কি আচ্ছা, এটা মূল বিন্দু, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে যে আমরা একটা রেখা পাইলাম, এটা হলো y ইকুয়াল টু mx প্লাস c। থিটাটা সবসময় ধনাত্মক এক্স অ্যাক্সিসের সাথে মাপতে হয়। এটার ট্যান থিটা দিয়ে আমরা এম এর মান পাবো। এবং এই দেখো y অক্ষকে একটা সরলরেখা যতটুকুকে ছেদ করবে সেটার মান হলো c। তো এটা এভাবে না হয়েও এইভাবেও হতে পারে। সেক্ষেত্রে এটা হলো থিটা এবং এতটুকু হলো c এর সমান। এইটাই হলো স্থানাঙ্ক জ্যামিতি। এখান থেকে আমাদের ঢাল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়, তারপরে চতুর্ভুজ বা ত্রিভুজের প্রকৃতি নির্ণয় আসতে পারে। তো আমি এখানে লিখে দিই ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল ঢাল সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c। তারপরে প্যারালাল নাকি হলো লম্ব। যদি তিনটা বিন্দু দেওয়া থাকে এ বি সি দিয়ে বলে যদি সমরৈখিক বা একই রেখায় আছে প্রমাণ করো, সেটা হলো ক্ষেত্রফল ইকুয়াল টু 0। তিনটা না চারটা হইলেও সেম, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো x ইকুয়াল টু এখান থেকে 0 প্রমাণ করলে আমাদের এটা বের হয়ে যাবে। এক্ষেত্রে যে কোনো একটাতে আর থাকে, আর এর মান বের করতে বলে। এরপরে আসবে আমাদের সমতলীয় জ্যামিতি, যেটা থেকে ভেক্টরের আমরা সাথে পরিচিত হই বা দিক রাশি। এখান থেকে জনপ্রিয় হলো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের যোগফল তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। প্রমাণ। এইটা বারবার আসে থাকে, তো এটা আমি 3 স্টার দিলাম। এই প্রমাণটা দেখবা। তারপরে বইয়েরই প্রমাণ এটা। চতুর্ভুজের মধ্যবিন্দুদের সমষ্টি সামান্তরিক। এখান থেকে গুরুত্বপূর্ণ সমতলীয় ভেক্টর, সো হাফ অ্যান্ড প্যারালাল, আর আসতেছে হলো সামান্তরিক। এই দুইটা প্রমাণ মুখস্থ করে ফেলবা, এখান থেকেই কমন পেয়ে যাওয়া। এরপরে আসবো আমরা ঘন জ্যামিতি। ঘন জ্যামিতি কি? আমরা সাধারণত ত্রিভুজ চতুর্ভুজ আঁকি, এগুলা হলো 2D অবজেক্ট, দুইটা দিক থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ। ঘন জ্যামিতিতে আমরা মূলত 3D অবজেক্ট নিয়ে কাজ করি। এই জ্যামিতিক অঙ্কন জ্যামিতিতে আমরা কাজ করছি মূলত 2D নিয়ে। স্থানাঙ্ক জ্যামিতিও ছিল 2D। স্থানাঙ্ক জ্যামিতির 3D ভার্সন আছে, তবে আমরা এসএসসিতে 2D করি। সমতলীয় জ্যামিতিও হলো 2D। সমতলীয় জ্যামিতিরও 3D সম্ভব, তবে আমরা 2D করি। ঘন জ্যামিতি হলো 3D জিনিস। এখানে কি কি আছে? এখানে আছে আমাদের কোণক, আছে
সিলিন্ডার আছে, ঘনবস্তু আছে বা ঘনক, আর কি আছে, গোলক আছে। এই চারটা অবজেক্ট এবং এই চারটা অবজেক্টের কম্বিনেশনে তৈরি বিভিন্ন ঘনবস্তু আছে। তো এই প্রতিটার জন্য আমাদের পৃষ্ঠের তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন জানলে এবং তা যোগ বিয়োগ করে আমরা যে কোনো কমপ্লেক্স শেপও বের করতে পারবো। গোলক বা স্ফিয়ারের জন্য এটা কিন্তু বৃত্ত না, এটা গোলক বা স্ফিয়ার, যেটা হলো ক্রিকেট বল, ফুটবল, গোলক এই টাইপের জিনিস। তো স্ফিয়ারের ধরো এটা যদি ব্যাসার্ধ হয় আর এটা আমরা জানি, তাহলে এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সবগুলোর জন্য লাগবে, আমি তো এখানে লিখতেছি পৃষ্ঠ তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন। আচ্ছা, পৃষ্ঠতল মানে কি? একটা গোলকের সব একটা তলই তো থাকে, গোলকের তো একটা তলই হয়, তাহলে ওইটার ক্ষেত্রফল কত? ওইটার ক্ষেত্রফলের সূত্র হলো 4πr², যেটা সমগ্র তলের একটাই যেহেতু তল, তাই সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4πr², আর আয়তন হবে 4/3πr³। আচ্ছা, এটা ক্ষেত্রফল কেন হলো, এটা আয়তন কেন হলো? কারণ এখন দেখো দৈর্ঘ্য 2 বার গুণ আছে, এখানে দৈর্ঘ্য 3 বার গুণ আছে, সরি দূরত্ব বা দূরত্ব সংক্রান্ত রাশি 2 বার গুণ হলে আমরা ক্ষেত্রফল পাই, 3 বার গুণ হলে আয়তন পেয়ে থাকি। গোলকের ক্ষেত্রে একটা স্পেশাল কেস হলো x উচ্চতায় কেটে ফেললে এইখানে যেই কাটা অংশটা থাকবে তার ক্ষেত্রফল কত? x উচ্চতায় কাটা অংশের ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল না দিয়ে ব্যাসার্ধ বের করি, তারপরে তো πr² দিলে, যেহেতু একটা গোলককে কাটলে এখানে আমরা একটা বৃত্তই পাবো, তো πr² করলে পেয়ে যাব। তো এটার ব্যাসার্ধটা হবে √r² - x²। তোমাদের বই h² দেওয়া আছে, আমি এখানে যেহেতু x নিয়েছি তাই x² দিচ্ছি। এরপরে আচ্ছা, আমি এটা একটু সরাই। এরপরে আসবে আমাদের সিলিন্ডার। সিলিন্ডারে কিন্তু দুইটা, এই একটা পৃষ্ঠ আর এইটা একটা, এটাকে যদি আমি কাটে সোজা করে দিই তাহলে আমরা দুই ধরনের শেপ পাবো, একটা হলো এরকম আর একটা হলো এরকম, নিচেও আরেকটা এরকম বৃত্ত থাকে। দুইটা বৃত্তকে এরকম একটা আয়ত দ্বারা ঢাকে দিয়ে আমরা সিলিন্ডার পাই। এইটার ক্ষেত্রফল হবে, এই দেখো আমি যদি এটাকে, এটা কি মূলত এইটার এখানে পেঁচানো থাকে না, এই দেখো আমার কাছে একটা স্যানিটাইজারের বোতল আছে, এখানে দেখো এটা হলো একটা সিলিন্ডার। যদি ধরো এই অংশটাকে আমি কাটে বিস্তায় দিলাম, তো এইটার যেই প্রস্থটা দৈর্ঘ্যটা হবে সেটা কিন্তু এই বৃত্তের পরিধির সমান। বৃত্তের পরিধি আমরা কি জানি, 2πr। তো 2πr হবে এটার দৈর্ঘ্য, এবং এটা যদি h উচ্চতার হয়ে থাকে, তাহলে এটার পুরোটার ক্ষেত্রফল হবে 2πr/h। এটা হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল থেকে কত পাচ্ছি? 2πr/h। এই যে নিচের আছে এটা
এটা তো বৃত্ত, এটা কি হবে পাই আর স্কোয়ারই হবে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তো সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে এইরকম একটা, এবং বৃত্ত দুইটার সমষ্টি সমান 2 পাই আর এইচ যোগ 2 ইন্টু পাই আর স্কোয়ার। তো এই জিনিসটা যদি তুমি 2 পাই আর কমন নাও, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ এইভাবে লিখতে পারো। আর আয়তন কি হবে, এটা দৈর্ঘ্য হলো এইচ এবং এখানে একটা পাই আর স্কোয়ার চাকতি আছে, এই সংখ্যক যদি আমি যোগ করে দিই, আচ্ছা আমি এই দেখো এটা মনে করে পয়সাটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারটা ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। এখন যদি আমি এটার উপর আরেকটা দিই, যখন একটা থাকবে তখন ধরো যে এটা অনেক ছোট, এটা আমরা মাপতে পারতেছি না, কিন্তু যখন আমি আরেকটা দিব আস্তে আস্তে কিন্তু বাড়া শুরু করবে। চল এখান দেখি বাড়া শুরু করবে, দেখা যাচ্ছে কি এই বাড়া শুরু করবে। সো এইভাবে কিন্তু এখন আমরা একটা উচ্চতা পেয়ে গেছি। আর এটা যদি বৃত্ত হয় সেক্ষেত্রে এটা হবে 2 পাই আর এর সমান। তো এখান থেকে আমরা বলতে পারবো এটার আয়তন হবে 2 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, পাই আর স্কোয়ার এইচ উচ্চতার সমান। এটা হয়ে গেল এটার আয়তন। এরপরে আসবে আমাদের কোণক। কোণক কি, কোণক হলো এই শেপটা, এটা হলো একটা কোণক, পান বা হলো ঝালমুড়ির ঠোঙ্গার সঙ্গে হলো কোণক। সেই কোণকের দুইটা তল থাকে, একটা হলো এই নিচের বৃত্ত আর একটা হলো এরকম তল। এটাকে আমরা যদি এরকম দুইটা তল পাবো, এই যে তলটা আছে এটাকে বলে হলো বক্রতল, আর এটা হলো নিচের যেটা আছে সেটা হলো পাই আর স্কোয়ারের সমান। আর এই বক্রতলের ক্ষেত্রফল, স্পেশাল হলো বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এল। এল কি, এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার যোগ আর স্কোয়ার। ধরো এটার উচ্চতা এইচ এবং এটার যেই বৃত্তটা আছে তার ক্ষেত্র এই ব্যাসার্ধ আর, সো সেটা দুটোর সমান করলে আমরা এল পাবো। কারণ এই দেখো এটা যখন কোণক, এই পার্টটা যখন কাটনি, এটা একটা ত্রিভুজের মতন না, এটা উচ্চতা যদি এইচ হয়, ভূমি যদি আর হয়, পিথাগোরাসের সূত্র মতে এটা যেহেতু 90 ডিগ্রি, এটা হলো রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এইচ যোগ আর স্কোয়ার হবে। তাহলে পৃষ্ঠতল না হয় এটা বক্রতল হবে। সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে এখানে হবে পাই আর স্কোয়ার যোগ পাই আর এল, যদি পাই আর কমানো পাই আর ইন্টু আর প্লাস এল। আর আয়তন হবে এটার 1/3 পাই আর স্কোয়ার ইচ এর সমান। এটাকে বলা যায় সম্ভবত এটার চমক ভাইয়ের একটা ভিডিও আছে ইউটিউবে, চমক হাসান, টাইম থাকলে লিখতে পারো যে একটা সিলিন্ডারের যে আয়তন হয় তা কোণকের 3 গুণ হয়ে থাকে, এই রিলেটেড একটা অ্যানিমেশন ভিডিও আছে। দেখো এই সূত্র আর এই সূত্র কিন্তু সেম, খালি এখানে 1/3 যোগ হচ্ছে। তার মানে একই উচ্চতা এবং একই ব্যাসার্ধ বিশিষ্ট 3টা কোণকের আয়তন যা হবে একটা সিলিন্ডারের আয়তন তার 3 গুণ হবে বা সমান হবে, 3টা এটার একটা সমান হবে। এরপরে আসবে আমাদের ঘন। এটা হলো আয়তকার হইতে পারে, বর্গ হইতে পারে। আমি এই জন্য
আচ্ছা আগে দেখি যেগুলো দেখেছো, এটা আসেই কতগুলো চেক করছি। এখানে এটা যদি ঘনক হয় সেই ক্ষেত্রে প্রতিটা বাহু হবে সেম এ এ, সেক্ষেত্রে প্রতিটা পৃষ্ঠের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার, এবং এরকম পৃষ্ঠ কয়টা আছে? 6টা আছে। ঘনককে যদি তুমি ভাঙো তাহলে এটাকে দেখতে এরকম দেখাবে। এটাও এ, এটাও এ, সবগুলাই এ করে, এরকম 6টা। তো একটার ক্ষেত্রফল যখন এ স্কোয়ার হবে তাহলে 6টার কি হবে? একটা স্কোয়ার, দুইটা স্কোয়ার, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6a স্কোয়ার। আর দৈর্ঘ্য এ, প্রস্থও এ, উচ্চতাও এ, তাহলে আয়তন কি হবে? এ কিউব। কিন্তু এখন যদি এটা বর্গ না হয়ে আয়তকার হয়ে যায়, তার মানে সবগুলা এ না, একটা হলো এ, একটা বি, একটা সি, তাহলে প্রতিটা পৃষ্ঠের ক্ষেত্রফল 3 ধরনের হবে, হয় এ বি হইতে পারে, বা বি সি হইতে পারে, বা সি হইতে পারে। এবং দেখো সামনে যেটা আছে পিছনেও একটা আছে, ডানে যেটা আছে বামে ওই টাইপের একটা আছে, উপরে যেটা থাকে নিচেও ওই টাইপের একটা ঘনবস্তু থাকবে। তাহলে প্রতিটা জিনিস দুইবার করে আসতেছে, তো সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান। এটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল। আর আয়তন কি? এ বি সি। এই হয়ে গেল আমাদের ঘন জ্যামিতি। আর তোমাদের বইয়ে এটার একটা স্পেশাল সূত্র দেওয়া আছে, যদি আমাদের বইয়ের মতে এটা যদি আলফা কোণ হয়ে থাকে সেক্ষেত্রে এটার আয়তন ভি, এটা হবে পাই আর কিউব 3/3 টেন আলফা। এটা হলো 1/3 পাই আর কিউবের, পাই আর স্কোয়ার এইচ এর সমান। এরপরে আসবে আমাদের সর্বশেষ অধ্যায়, সম্ভাবনা। সম্ভাবনা অফ সামথিং, কোনো কিছু আসার সম্ভাবনা। এই যে আমার সামনে কয়েন আছে, কয়েনটাকে টস করলে হেড আসবে নাকি টেল আসবে, এটা আসার প্রবাবিলিটি কত? আচ্ছা আমি টস করলাম, যমুনা ব্রিজ আসবে, নাহলে শাপলা আসবে। তো ব্রিজ, হ্যাঁ যমুনা ব্রিজ আর শাপলা, তো এখানে আসে শাপলা। একবার দিলাম শাপলা আসলো, আরেকবার দিলাম আবার শাপলা আসছে। এই যে শাপলা আসবে নাকি ব্রিজ আসবে, এটার চান্স বাইর করার যেই জ্যামিতিক ধারণা, সেটাই হলো সম্ভাবনা। প্রবাবিলিটি অফ সামথিং কি? সেটা আসার সম্ভাবনা ভাগ কতগুলা জিনিস আসতে পারে, টোটাল চান্স যেটা, সেটার ভাগফল। এখান থেকে সম্ভাবনা থেকে সব থেকে বেশি যেটা আছে, একটা বাস্কেটে ধরো যে 3 কালারের বল আছে, 3 বা 4 কালারের বল আছে, বলছে যে সাদা বল আসার সম্ভাবনা কত, লাল বল আসার সম্ভাবনা কত, নীল বল না আসার সম্ভাবনা কত। নীল বল না আসার সম্ভাবনা কত কি? নীল বল আসার সম্ভাবনা বের করে বাকিটা থেকে বিয়োগ করে দিয়ে চলে আসবে। নীল বল আসার সম্ভাবনা না আসার সম্ভাবনা কি? বাকি বলগুলো আসার সম্ভাবনার সমান, একই জিনিস। তবে এখান থেকে যেটা ইন্টারেস্টিং হয় সেটা হলো প্রতিস্থাপন না করে 2টা বল তুললে কি হবে, প্রতিস্থাপন করে বল তুললে কি হবে। ধরো যে বল আমার এখানে ছিল 17টা এবং লাল বল ছিল 5টা। প্রথমবার আমি যখন তুলবো তখন আমার
টোটাল জিনিস আছে 17টা। লাল বলের কথা বলছি, 17টা। তার মধ্যে আমার লাল আসতে পারে 5টা। যদি আমি প্রতিস্থাপন না করি তাহলে আমার কিন্তু বল একটা কমে গেছে এবং লাল বল আমি একটা তুলে ফেলছি, তাহলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 16। পরের বার যখন আবার তুলবো আমি প্রতিস্থাপন না করে, তখন এটা হয়ে যাবে 15, এটা হয়ে যাবে 3, এভাবে চলবে। কিন্তু যদি আমি প্রতিস্থাপন করতাম, তো 5, ধরো যে সাদা বল আছে আমার 3টা, সেই ক্ষেত্রে প্রথমবার 3/17, যদি আমি প্রতিস্থাপন করে দিতাম তাহলে আবার আসার চান্স হলো 3/17, আবার আছে 3/17, এইভাবে করে চলতে থাকবে। এটা হলো বেসিক ধারণা। এই আর এখান থেকে যেটা আসতে পারে সেটা হলো সম্ভাবনা ট্রি বা প্রবাবিলিটি ট্রি। প্রবাবিলিটি ট্রি অঙ্কন, তারপরে হলো নমুনা ক্ষেত্র বের করা। প্রবাবিলিটি ট্রি থেকে লাস্টের লাইনে যেটা আসে, ধরো যে হলো 3বার আমি হেড টেল করছি, প্রথমবার করলে হেড আসতে পারে বা টেল আসতে পারে। এই হেড থেকে হেড আসতে পারে, টেল আসতে পারে, এখান থেকে হেড আসতে পারে, এখান থেকে টেল আসতে পারে, ধরো 2বারের ক্ষেত্রে। তো সব শেষে আর কি পেলাম আমরা? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তো এই সবগুলোকে কমা কমা দিয়ে সেট আকারে লিখলেই আমরা পাই যাবো আমাদের কাঙ্ক্ষিত নমুনা ক্ষেত্র। সো এই ছিল রিভিশন ক্লাস। সবগুলা চ্যাপ্টার আমি টাচ করার চেষ্টা করেছি এবং কি কি আসতে পারে তা বলেছি। তারপর যদি আমি একটা সাম আপ করি, যে সেট অফ ফাংশন থেকে বিপরীত ফাংশন এবং একক ফাংশন, বীজগাণিতিক রাশি থেকে আংশিক ভগ্নাংশ নির্ণয়, জ্যামিতি থেকে সেখানে 4টা উপপাদ্য আছে, সেই উপপাদ্যগুলো দেখবা। জ্যামিতিক অঙ্কন থেকে উপপাদ্য দেখছি, সম্পাদ্যগুলা ত্রিভুজ এবং বৃত্ত সংক্রান্ত, বৃত্তটাকে আমি জোর দিতে বলছি। সমীকরণে নিশ্চায়ক বা হলো মান নির্ণয়, ওইটা দেখবা। 5.5-এ বাস্তব জীবনের যে প্রমাণগুলো আছে সেটা। 5.7 ঘড়ির একটা সূত্র লিখেছিলাম, 11H দিয়ে, যেটা ওই সূত্রটা দিয়ে দেখবা এমসিকিউ এর জন্য। অসমতা সমীকরণের মতন, তবে অসমতা চিহ্নগুলো আসবে। সসীম ধারার ক্ষেত্রে n-তম সমষ্টি, অসীমতম সমষ্টি এবং অসীম দশমিক সংখ্যাকে ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ। ত্রিকোণমিতিতে থিটার মান নির্ণয় রেঞ্জের মধ্যে এবং কনভার্সনগুলা, এর সমান r থিটা দিয়ে বৃত্তচাপ নির্ণয়। তারপরে n বার ঘুরলে কত দূরত্ব অতিক্রম হবে সেটা। সূচকীয় লগারিদম থেকে 5-এর মতনই সমীকরণ, সূচকীয় সমীকরণ সমাধান এবং লগারিদমীয় এই যে বিশেষ সূত্রগুলো আছে সেটা দেখবা। দ্বিপদী বিস্তৃতিতে 1 + y⁴n, x + y⁴n, আর হলো ত্রিভুজ। স্থানাঙ্ক জ্যামিতিতে প্যারালাল হবে নাকি লম্ব হবে। ত্রিভুজ আয়তর কোন টাইপের মধ্যে পড়ছে, ঢাল নির্ণয়, এটার ক্ষেত্রফল নির্ণয়, সরলরেখার সমীকরণ নির্ণয়, এটা দেখবা। সমতলীয় জ্যামিতি থেকে কোন ত্রিভুজের সন্নিহিত বাহুদ্বয়ের মধ্যবিন্দুর যোগফল তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেকের সমান, এই প্রমাণটা। আর কোন চতুর্ভুজের মধ্যবিন্দুর যোগফল সামান্তরিক তৈরি করে, এই প্রমাণ। এই দুটো প্রমাণ দেখবা। ঘন জ্যামিতি থেকে প্রতিটা সূত্র আমি দেখিয়েছি, সেগুলা থেকে তোমরা সূত্রগুলো মুখস্থ করবা। মুখস্থ করা এখানে বিকল্প নাই। একটা তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন। আর ঘনকের ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে x উচ্চতায় কাটলে কি হতে পারে, ঘনকের ক্ষেত্রে বক্রতল। এটা সম্ভাবনার ক্ষেত্রে একটা বিশেষ জিনিস, যে প্রবাবিলিটি, এটা বলিনি, 0 থেকে 1-এর মধ্যে থাকে, এই প্রমাণটা দেখিও, এটা একটা গুরুত্বপূর্ণ প্রমাণ। আর এই ছিল আমার আয়ন ম্যাথের রিভিউ ক্লাস। যদি কোনো সমস্যা থাকে বা কোনো স্পেসিফিক ম্যাথে কোনো ডাউট থাকে, এই ভিডিওর কমেন্টে বা আমাকে ইনবক্স করে জানাতে পারো, বা আমাদের পেজে
ইনবক্স করতে পারো, কমেন্টে কমেন্ট করতে পারো। আমরা যতদূর সম্ভব এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। বেশি বেশি প্র্যাকটিস করবা, সময় বেশি নাই হাতে। ম্যাথ দেখে পারবো মনে হইলেই আচ্ছা ভাই এটা তো পারবো, দেখি করার দরকার আছে, হ্যাঁ করার দরকার আছে। কোনো জিনিস পারবো মনে হইলেই সমস্যা কি, পরীক্ষা হলে যে আটকে যাবা। সব জিনিস পারা হবে, কমন হবে, কিন্তু অ্যান্সার করতে পারবা না, যেটা আমার সাথেও ঘটছে। সো প্র্যাকটিস করার চেষ্টা করবা বেশি বেশি। টেস্ট পেপার থেকে হোক, কোয়েশ্চেন ব্যাংক থেকে হোক, যেখান থেকে ইচ্ছা হোক, প্রচুর প্র্যাকটিস করো, অবশ্যই পারবা। হ্যাঁ হাতিয়ে করা কিছু না, অনেক ইজি জিনিস, তুমিই পারবা। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।